আসসালামু আলাইকুম। কথা বলছিলাম নন ফাইনাইট ভার্বের কার্যকারিতা নিয়ে। ইংলিশ বাক্যে নন ফাইনাইট ভার্ব কিভাবে কাজ করে এবং কোন অ্যাঙ্গেলে কাজ করে, এই নন ফাইনাইট ভার্বের প্রয়োজনীয়তাটা কি, এটা যদি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয় তাহলে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য তৈরি করা অনেকটাই সহজ হয়ে পড়ে এবং স্টুডেন্টরা রাইট ফর্ম অফ ভার্বে যেই প্রবলেমের শিকার হয়, এই রাইট ফর্ম অফ ভার্বের সব থেকে বড় একটা পার্ট হচ্ছে এই নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্বটা কিভাবে কাজ করে এটা একটু দেখা যাক। আজকের আলোচনা কি? ফাইনাইট, নন ফাইনাইট। হ্যাঁ, তো ফাইনাইট হচ্ছে সমাপিকা ক্রিয়া, বাংলায় যেটাকে বলে ফাইনাইট হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন এই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কিভাবে কাজ করে আমরা এখানে দেখতেছি যে এখানে 5টা ফর্ম আছে: রাইট, রোট, রিটেন, রাইটিং, টু রাইট। এখন বাক্যে যখন রাইট থাকতেছে তখন আমরা এটাকে বলতেছি লেখা অথবা লিখি। রোট হচ্ছে, রোটের অর্থ কি আসবে? লিখেছিলাম, তাই না? তাহলে এই যে রিটেন, রাইটিং এবং টু রাইট, এগুলোর অর্থ কি আসে? এটা হচ্ছে প্রশ্ন নাকি? টু রাইটের অর্থ আসতেছে হচ্ছে লিখতে, রাইটিং এর অর্থ আসতেছে লেখার অথবা আরেকটা অর্থ আসে না, লিখে। আর রিটেনের অর্থ আসতেছে হচ্ছে লিখিত। ওকে, এবার আমরা যদি জিনিসটা বাক্যে প্রয়োগ দেখি, যে এখানে যে V1, V2, V3 আমরা লিখছি, আমরা এখানে এটার নাম আছে একটা, তাই না? এটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা হলো পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। আর এটা হচ্ছে কি জানা আছে? প্রেজেন্ট পার্টিসিপল। আর এটা হচ্ছে ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি যে এই যে ফর্মগুলা, এই ফর্মগুলা বাক্যে কিভাবে প্রয়োগ হয়। আচ্ছা, রেডি? দেখো, খুব ছোট ছোট বাক্য দিয়ে লিখতেছি। যেমন আমি একটা চিঠি লিখি, এটার ইংরেজি কি হবে? আই রাইট এ লেটার। ওকে, এবার আমি একটা চিঠি লিখেছিলাম। এটার ইংরেজি হচ্ছে কি? I wrote a letter. আচ্ছা, এবার আমি একটা চিঠি লিখেছি, তখন আমার এখানে প্রেজেন্ট পারফেক্ট, আমি এটা বাংলা লিখলাম না, I have written a letter। শুধু বাংলা অর্থটা লিখি, যে এই যে হ্যাভ রিটেন, এটার অর্থ আসতেছে হচ্ছে লিখেছি। শুধু এটার অর্থ আসতেছে লিখেছি, তাই না? এখন আমি তো এখানে অর্থ লিখছিলাম যে লিখিত, তাহলে এখানে অর্থ আসলো লিখেছি। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই যে অক্সিলারি ভার্বটা আসছে এই জন্য, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্টে এটা অর্থ দিতেছে হচ্ছে আমি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি। কিন্তু আমি যখন এটাকে ওই যে বললাম আমরা যে নন ফাইনাইট হিসেবে যখন আমরা উপস্থাপন করব,
এখানে V1 এবং V2 এটা হচ্ছে ফাইনাইট ভার্বের কাজ করে অলওয়েজ, আর বাকি তিনটা হচ্ছে নন ফাইনাইটের কাজ করে। কিন্তু এই নন ফাইনাইট ভার্বগুলোর আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে তখন আবার তারা মূল ভার্বের কাজ করে, মানে প্রিন্সিপাল ভার্বের কাজ করে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ করে। এই মুহূর্তে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার? কিন্তু আমাদের দেখার বিষয় কি যে কিভাবে নন ফাইনাইট হিসেবে কাজ করে, অসমাপিকা ক্রিয়া হিসেবে কিভাবে কাজ করে। ওকে, এবার আমরা একটু দেখি। আই রিড আ ডকুমেন্ট রিটেন বাই মাই টিচার। বোঝা যাইতেছে? আই রিড এ ডকুমেন্ট রিটেন বাই মাই টিচার। আমি একটা ডকুমেন্ট পড়লাম। ডকুমেন্টটা কার দ্বারা লিখিত ছিল? আমার শিক্ষকের দ্বারা। তাহলে আমার এটার বাংলাটা কি আছে দেখো। বাংলাটা লেখার পরে অটোমেটিক্যালি বুঝবা যে এটা সমাপিকা ক্রিয়া কি আর অসমাপিকা ক্রিয়া কি। আমার শিক্ষকের লিখিত একটা নথি আমি পড়ি। তাহলে এখানে মূল ক্রিয়া হিসেবে কাজ করতেছে কোনটা? বা কাগজ বা যে কোনো একটা পড়ি, তাই না? দেখা যাইতেছে এই যে পড়ি, এই পড়িটা এখানে কি মূল ভার্ব হিসেবে কাজ করতেছে না? হ্যাঁ। আর এই যে লিখিত, এই লিখিত এটা কি ভার্ব? কোনো ভার্ব? এটা কি কোনো ভার্ব এই মুহূর্তে? বাক্যের মধ্যে যে কিনা অর্থ সম্পূর্ণ করে। আমি যদি এটা লিখে দিই, এই যে এটা যদি আমি বাদ দিয়ে দিই, আমার শিক্ষকের লিখিত একটা নথি আমি, এরপরে কি এখানে যদি আমি দাড়ি দিয়ে দিই, অথবা এখানে যদি আমি দাড়ি দিয়ে দিই, এটা কি সম্পূর্ণ হয়েছে না অসম্পূর্ণ? অসম্পূর্ণ হইলো না সম্পূর্ণ হইলো? এভাবে যদি অসম্পূর্ণ, তাহলে এখানে এই যে লিখিত, এই লিখিত শব্দটার কাজ করতেছে হচ্ছে রিটেন। হ্যাঁ, কিন্তু ও বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারতেছে না। তাহলে যেই ভার্ব, মানে ভার্ব হওয়া সত্ত্বেও বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তারা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা, এবার আসো আই স এ বার্ড। আমি একটা পাখি দেখলাম। অর্থ কি? আচ্ছা, এবার আমি চাইলাম যে এই পাখিটাকে এইভাবে প্রকাশ করতে। I saw a bird flying in the sky. এবার এটার বাংলা অর্থ কি আসে? উড়ন্ত পাখি দেখলাম। আমি আকাশে একটা উড়ন্ত পাখি দেখলাম। এখানে ফ্লাইং এর অর্থটা কি আসতেছে? উড়ন্ত। তাহলে এটা কি মূল ভার্বের কাজ করতেছে? মূল ভার্বের কাজ কোনটা করতেছে? দেখলাম। গুড। তাহলে এটা হচ্ছে সমাপিকা, এটা হচ্ছে অসমাপিকা, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি কি, এটা হচ্ছে ফাইনাইট আর এটা হচ্ছে নন ফাইনাইট। তাহলে বাংলা বাক্যে মনে রাখতে হবে, বাংলা বাক্যে সমাপিকা ক্রিয়া বা মূল ভার্ব, যেটা মূল ভার্বের কাজ করে, সেই ক্রিয়াটা সর্বদা বাংলা বাক্যের শেষে থাকবে। আর ইংরেজি বাক্যের কোথায় থাকবে? সাবজেক্টের পর। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দেই। এখানে আমরা রাইটিং লিখছিলাম, তাই না? তো রাইটিং দিয়ে একটা নন ফাইনাইট প্রকাশ করি। I saw a boy writing a letter. আমি একটা বালককে দেখলাম চিঠি লিখতে। তাহলে এটার বাংলা কি আসবে? আমি একটা
বালককে চিঠি লিখতে দেখলাম। ওকে, তাহলে এইবার তোমরা দেখো তো যে এই যে রাইটিংটা, এই রাইটিং এর অর্থ কোনটা? রাইটিং এর অর্থ কি আসতেছে? লিখতে। বা এই যে আমরা এখানে বলতেছিলাম যে লিখতে, এই যে এখানে এটার অর্থ কিন্তু এই যে এরকম লিখতে আসতেছে। ওইখানে টু রাইট যেরকম লিখতে, এখানে রাইটিংটাও কি অর্থ আসতেছে? লিখতে। তাহলে এখানে লিখতেকে আমি যদি এই লিখতে পর্যন্ত রাখি, এখানে যদি একটা দাড়ি দিয়ে দিই, এটা কি সম্পূর্ণ করবে? করবে না। তাহলে এই যে লিখতে দেখলাম, তাহলে এই দেখলামটা হচ্ছে ফাইনাইট মানে মূল ক্রিয়া, আর এটা হচ্ছে নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়া। বোঝা যায়? আবার ধরো এই যে আমরা এখানে টু রাইট লিখছিলাম, এটা কিভাবে প্রয়োগ হয়? টু রাইটটা কিভাবে প্রয়োগ হয়? ধরো আমি একটা বাক্য লিখলাম এবার যে he took a paper, সে একটা কাগজ নিল। he took a paper to write his information. তাহলে এখানে এই যে টু রাইটটা আসলো, এটা কি অর্থ দিতেছে? লিখতে। বোঝা যায়? ক্লিয়ার? ফাইনাইট নন ফাইনাইট ক্লিয়ার? এখন তুমি যদি দেখো যে এখানে কোনো তুমি পড়তেছো, ইংরেজি পড়তেছো, ইংরেজি পড়ার সময় এরকম টু রাইট আসলো বা রাইটিং আসলো, তখন তুমি এটার অর্থ কি করবা? এটার অর্থ কিন্তু আমি সরাসরি লেখা বলতে পারবো না, কারণ এটা কিন্তু মূল ক্রিয়া না, এটা মূল ক্রিয়ার কাজ করতেছে না। বুঝাইতে পারছি? ওকে, লাস্ট একটা উদাহরণ দেই। যেমন এখানে যদি আমি একটা ভার্ব নেই, মেক। মেক মানে কি? তৈরি করা। এটার পাস্ট ফর্ম মেড, এটার পাস্ট পার্টিসিপল তো মেড হবে, তাই না? এখানে হবে কি? মেকিং। এখানে হবে টু মেক। তো এখানে আমি সরাসরি যদি এই মেডকে যদি আমি ফাইনাইট হিসেবে উপস্থাপন করি, যেমন এই মেড এবং এই মেককে আমি ফাইনাইটভাবে উপস্থাপন করি, এখানে দেখা যাচ্ছে কি যে এই মেডের চেহারা আর এই মেডের চেহারা কি একই রকম না? খেয়াল করতে হবে। এই মেড আর এই মেড একই রকম, কিন্তু একটার নাম হচ্ছে V2, একটাকে বলতেছি V3। তো এখন কখন V2 বলবো আর কখন V3 বলবো? দেখতে তো একই রকম। তাহলে এবার খেয়াল করি যে আমি একটা বাড়ি বানালাম, এটার ইংরেজি কি আসতেছে? আই মেড আ হাউস। বাক্য কমপ্লিট হয়ে গেছে নাকি? আই মেড এ হাউস। তাহলে এখানে মেডটা কোন ফর্মে আছে? V3 বলবো না V2 বলবো? V2। গুড। এবার দেখো আমি যদি এইভাবে বলি যে আই বট এ হাউস মেড অফ উড, এটার অর্থ কি আসে? I bought a house made of wood. Buy এর past form হচ্ছে bought, আমি কিনলাম, মানে buy হচ্ছে কেনা আর bought হচ্ছে কিনলাম বা কিনেছিলাম। I bought a house made of wood, এই বাক্যটার অর্থ কি আসতেছে? আমি একটা বাড়ি কিনলাম কাঠের তৈরি, অর্থাৎ কাঠের তৈরি একটা বাড়ি আমি কিনলাম। যেমন এই ফোনের পিছনে এই যে ফোনটা, হ্যাঁ মোবাইল, এই মোবাইলের পিছনে লেখা থাকে না মেড ইন চায়না? লেখা থাকে মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, বিভিন্ন জিনিসের সাথে লেখা থাকে না মেড ইন। তাহলে এই যে আমার বাংলাটা, আমি বাংলাটা লিখি, আমি
কাঠের তৈরি একটা বাড়ি কিনলাম। এখন তুমি এখানে ভার্ব বলবা কোনটাকে, এই তৈরিকে বলবা না কিনলামকে বলবা? ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ কাঠের তৈরি মানে কাঠের দ্বারা তৈরি, অর্থাৎ এই যে হাউস, এই বাড়িটার অবস্থাটা হচ্ছে প্রকাশ করতেছে, সরি বাড়িটার অবস্থাটা প্রকাশ করতেছে হচ্ছে মেড অফ উড। তাহলে এই যে মেড, এই মেডটা কোনো সমাপিকা ক্রিয়া মানে মূল ভার্বের কাজ করতেছে না, মূল ভার্বের কাজ করতেছে কে? বট। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো তো উদাহরণ দেই, দেখি কে কতটুকু বুঝছে। এই জায়গায় ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা? ফ্লাইং বার্ড মানে কি? পাখি উড়ে নাকি উড়ন্ত পাখি? হ্যাঁ, এটার মানে হচ্ছে একটা উড়ন্ত পাখি। এখন এই নন ফাইনাইট তো এক্সটেনশনের মধ্যেও থাকতে পারে, সাবজেক্টের মধ্যেও থাকতে পারে, কিন্তু আমার যে মূল ভার্বটা ও অবশ্যই কোথায় থাকবে? সাবজেক্টের পরে থাকবে। এখন খেয়াল করতে হবে যে সাবজেক্ট, যাকে আমি সাবজেক্ট বলতেছি, সাবজেক্টের পজিশনে যে বসতেছে, এটা কি একটা শব্দ নাকি অনেকগুলা শব্দ? অনেকগুলা শব্দ দিয়ে একটা সাবজেক্ট হতে পারে না? এই যেমন এটা হয়েছে, অনেকগুলো শব্দ দিয়ে যখন সাবজেক্ট হয় তখন এটা ফ্রেজের কাজ করে, নাউন ফ্রেজ বলে তখন। যেমন আমরা জানি কি যে সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন ব্যবহৃত হয় নাকি? তো ওই সাবজেক্টের স্থানে যদি একাধিক শব্দ চলে আসে তখন ওটাকে বলতেছে কি? নাউন ফ্রেজ। তাহলে এখানে ফ্লাইং বার্ড লুকস বিউটিফুল, এখানে লুকসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? আরেকটা বাক্য দেই। The boy playing in the field came to me yesterday. ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা? কি? The boy playing in the field came to me yesterday, এখানে দুইটা ভার্ব দেখা যাইতেছে না? ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা? এই যে এবার খেয়াল করতে হবে, এবার এটার অর্থ দেখতে হবে। এই যে এইটুকের অর্থ কি? মাঠে খেলারত বালকটি, মাঠে খেলারত বালকটি এসেছিল আমার কাছে গতকাল। তাহলে খেলারত, এটার অর্থ কি আসতেছে? খেলারত, মানে খেলারত অবস্থায় যে বালকটা আছে। ধরো একটা বালক মাঠে খেলতেছে, ওইখানে একটা বালক খেলতেছে, আমি তাকে বললাম যে ওই যে বালকটা খেলতেছে মানে মাঠে খেলারত বালকটি আমার কাছে এসেছিল। তাহলে এসেছিল ভার্ব না খেলারত ভার্ব? আবার বলে খেলারত। হ্যাঁ, এই যে মাঠে খেলারত বালকটি
আমার কাছে এসেছিল। তাহলে বাংলা বাক্যে কোথায় ভার্ব থাকে? বাংলা বাক্যে কোথায় ভার্ব থাকে? ক্রিয়া। বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার পরে, আর ইংরেজি বাক্যে থাকে সাবজেক্টের পরে। এখন সাবজেক্ট, এই পুরাটাই সাবজেক্ট, এই পুরাটাই সাবজেক্ট, পুরাটাই সাবজেক্ট। তাহলে এইখানে হলো ভার্বটা আছে এখন এইখানে। ক্লিয়ার?